দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেসিডেন্ট ব্যারিস্টার ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শ্বাসকষ্ট, কারণ ও প্রতিকার। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মশিউর রহমান সুজন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298204052 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিবল। দর্শক, আজকাল কিন্তু শ্বাসকষ্টের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এটার অনেকগুলো কারণ রয়েছে। একটা কারণ হতে পারে যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন, আমাদের জলবায়ুর দূষণ, সেটাই। এছাড়াও আর অনেকগুলো কারণ এর সাথে জড়িত। এই শ্বাসকষ্ট রোগ সম্পর্কে বিশদ আজকে আমরা জানবো। এই সাথে জানবো চিকিৎসা এবং প্রতিকারের উপায়। এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মশিউর রহমান সুজন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আসলে বলতে চাচ্ছি যে আমরা হঠাৎ করে তো দেখা যাচ্ছে দিনের যে কোনো সময় নিঃশ্বাস একটু বন্ধ হয়ে যেতে পারে, অনেক সময় দেখা যায় অনবরত কাশিও দিচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট বলতে আসলে সঠিকভাবে কি বোঝায়? ধন্যবাদ। শ্বাসকষ্ট বলতে আমরা মেডিকেল টার্মে যদি এটাকে সংজ্ঞায়িত করি, আমরা বলি সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ ব্রিদিং। মানে নর্মালি আমরা শ্বাস নিচ্ছি আবার শ্বাস ফেলাইতেছি, এটা কিন্তু আমরা মানে কনসাস না, এটা আমরা কোনো বাধা ফিল করি না। কিন্তু যখনই আমরা বুঝতে পারি যে আমরা শ্বাস নিতে কষ্ট হইতেছে বা আমরা জিনিসটা নিয়ে অ্যাওয়ার, তখনই আমরা এইটাকে বলি যে শ্বাসকষ্ট, মানে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ ব্রিদিং। আচ্ছা, এই শ্বাসকষ্টের কারণগুলি কি কি কারণে শ্বাসকষ্ট হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। আমরা শ্বাসকষ্ট বলতে সবচেয়ে কমন যে রোগটাকে বুঝি, যেটাকে আমরা বলি যে অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা একটা কারণে হতে পারে। সাধারণত কম বয়সীদের এটা বেশি হয়। এছাড়া বেশি বয়সীদের যে কারণে শ্বাসকষ্ট হয়, যেটাকে বলে সিওপিডি, অথবা আমরা বাংলা ভাষায় বলি যে পুরাতন কাশি রোগ বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেইটার জন্য শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও আমাদের ফুসফুসে যদি কোনো সংক্রমণ হয়, যেটাকে আমরা বলি নিউমোনিয়া, সেটার জন্য শ্বাসকষ্ট হতে পারে। আবার ফুসফুসে যদি যক্ষা হয়, পালমোনারি টিউবারকুলোসিস, সেটার জন্য হতে পারে। ফুসফুসে কোনো কারণে যদি পানি জমে, তার জন্য হতে পারে। আবার ফুসফুসে যদি কোনো কারণে ক্যান্সার হয়, সেই কারণেও কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে। এই যে আমরা প্রায় সময় যে বয়স্কতে যেটা দেখি যে সিওপিডি বা আপনার পুরাতন কাশি বলে, এটার আসলে লক্ষণগুলি কী কী? ধন্যবাদ। সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাকে আমরা সাধারণ ভাষায় পুরাতন কাশি রোগী বলি, পুরাতন কাশি রোগ বলি, সে রোগের প্রধান যেই ঝুঁকি সেটা হলো স্মোকিং। সাধারণত ধূমপায়ীদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। সাধারণত 40 ঊর্ধ্ব বয়স্ক পুরুষদের এটা বেশি হয়। এবং সে যদি ধূমপায়ী হয় এবং তার দেখা যায় যে দীর্ঘকালীন একটা কাশি থাকে, কাশিটা বছরের 3 মাসের অধিক সময়ে পরপর 2 বছর যদি থাকে, কাশির সাথে কফ যেতে পারে আবার নাও যেতে পারে, সেটা একটা লক্ষণ। এছাড়াও তার শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা বলি এক্সারশনাল ডিসনিয়া, যেমন হাঁটতে গেলে বা কোনো কাজ করতে গেলে তার যদি শ্বাসকষ্ট হয়, এই দুইটাই লক্ষণ নিয়ে কিন্তু বেশি আসে, কাশি এবং আপনি যে বললেন যে কি কোনো কাজ করতে গেলে বা দৌড়াতে গেলে, যে এইগুলি তো আসলে আমরা যতটুকু জানি আর কি, যে হাঁপানি বা অ্যাজমা তো হতে পারে। তো এই দুইয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি? ধন্যবাদ। আসলে অ্যাজমা বা সিওপিডি, এটার মধ্যে বেসিক যে দুইটা পার্থক্য, সেটি হলো অ্যাজমা সাধারণত অল্প বয়সীদের বেশি হয়, আর সিওপিডি হয় আফটার 40 ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, মহিলাদের সিওপিডি হতে পারে। আর অ্যাজমার ক্ষেত্রে একটা কোল্ড এবং ডাস্ট, অ্যালার্জিক একটা এক্সপোজারের হিস্ট্রি থাকে। যেমন সে যদি কোনো কারণে ধুলাবালিতে যায়, ঠান্ডা কোনো ওয়েদারে যায়, ঠান্ডা পানি থাকে বা আবহাওয়া যদি একটু ঠান্ডা হয়, সেক্ষেত্রে তার শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে। আর সিওপিডিতে অ্যাজমাতে ঠান্ডাতে বাড়তে পারে, তবে ঠান্ডাতে বেশি বাড়ে হইলো আপনার অ্যাজমার শ্বাসকষ্টটা। আর হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, এটা সাধারণত সিওপিডির ক্ষেত্রে বেশি হয়, অ্যাজমার ক্ষেত্রে একটা কম হয়। এই যে সিগারেট বা ধূমপান করা নিয়ে অনেক ধরনের আসলে প্রশ্ন থেকে যায়। অনেকেই আছেন যে প্রতিনিয়ত ধূমপান করেন, আর অনেকেই আছেন দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডায় একটু করে ধূমপান করলেন, মাঝে মাঝে করলেন, এদেরও কি আসলে সিওপিডি হতে পারে? হ্যাঁ, সিওপিডি আসলে ধূমপান দুই ধরনের, একটা অ্যাক্টিভ স্মোকিং আর একটা প্যাসিভ স্মোকিং। অ্যাক্টিভ স্মোকিং মানে যে সরাসরি ধূমপান করে তাকে অ্যাক্টিভ স্মোকিং বলে। প্যাসিভ স্মোকিং, যেমন কেউ ধূমপান করছে, তার পাশে যদি ক্লোজ কন্টাক্টে থাকে, তাহলে তাকে বলে প্যাসিভ স্মোকিং। এবং প্যাসিভ স্মোকাররাও কিন্তু সিওপিডি হওয়ার জন্য উচ্চ ঝুঁকিতে থাকে। আচ্ছা, এই যে
গুলোর কথা বললেন আপনি উচ্চ ঝুঁকিতে থাকার, এটার আসলে আপনারা কি আসলে পরীক্ষা নিরীক্ষা বা কি কি বিষয় নিয়ে আপনারা রোগটা শনাক্ত করেন সেই বিষয় নিয়ে শুনবো আমরা। একজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম বিলাল হোসেন, সাইনবোর্ড থেকে বলছি, নারায়ণগঞ্জ সাইনবোর্ড। জি জি, নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার মনে করেন যে শীত আসলে একটু ঠান্ডা লাগলে বাম সাইডে মানে একটু শ্বাসকষ্ট হয়, ব্যথাও করে হালকা হালকা, এই আর কি। আচ্ছা, এটা কি প্রতি শীতে এমন করে? হ্যাঁ, শীত আছে মানে শীতের আবহাওয়াটা বেশি পড়লেই শ্বাসকষ্ট হয়, সাথে কি অন্য ধরনের এই যে সর্দি বা এমন কিছু হয়? হ্যাঁ, নাক বন্ধ হয়ে যায়, আবার মনে করেন হাঁচি দিলে খুব ঠান্ডার ভাব আসে। এটা কি প্রায় সারা বছর আপনার মোটামুটি ঠান্ডা লেগে থাকে, এমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই ঠান্ডা লেগে থাকে। আমি আবার মাছের ব্যবসা করি তো। জি জি জি, লেগে থাকে। আর কোনো খাবারে কেমন হয় যে বা চুলকানি বা এমন কিছু আছে? না, এমনি খাবারে কোনো। আচ্ছা, এই শ্বাসকষ্টটা একটু কোনো নির্দিষ্ট সময়ে কি হয়, সকালে বা রাতে ঘুমিয়ে যাওয়ার সময়? মানে ঠান্ডাটা বেশি হাতাইলে, আমি তো মাছের ব্যবসা করি, বরফ হাতাইলে মানে একটু শ্বাসকষ্টটা হয়, এই আর কি। না, দিনের কোন একটা সময় কি আমার নির্দিষ্ট রয়েছে, সারা দিন ধরে কি হয় না সকালে বা রাতে ঘুমোতে যাওয়ার সময়? এই আবহাওয়াটা বলে, ফ্যানের বাতাস বলে কি মানে একটু শীতের ফ্যান চাললে মানে এই আর কি। আচ্ছা, একটু যদি আমাদের সাহায্য করতেন, আপনার পরিবারের কারো কি হাঁপানি ব্যাস বা আছে কিনা? না না, দাদা, চাচা, বাবা? না না না, কেউ নাই। মোটামুটি আমরা কোথাও বুঝতে পেরেছি, আপনি যদি একটু সাহায্য করতেন। বা আপনার কি কোনো প্রশ্ন করার আছে কিনা? আচ্ছা, ওনার বয়স? বয়স মনে হচ্ছে মধ্য বয়স। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওনার লক্ষণ শুনে মনে হলো ওনার আসলে অ্যাজমা উইথ অ্যালার্জিক রাইনাইটিস, মানে ওনার এটা অ্যাজমা আছে, অ্যালার্জিক ডিজিজ এটা। এই জন্য ওনার যখন বেশি কোল্ড এক্সপোজার যায় তখন ওনার শ্বাসকষ্ট হয়। আর ওনার প্রায় সারা বছর নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, এটাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস খুবই ক্লোজ রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত, এবং ওনার এটা প্রপার ট্রিটমেন্ট দরকার। যেমন রেগুলার আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের, রেগুলার স্টেরয়েড ইনহেলার আছে, বা ডিপিএ আছে, বা মন্টিলোকাস গ্রুপের ওষুধ আছে। আমরা যে অনুষ্ঠান, আমরা যদি একটু সাহায্য করি, এই চিকিৎসার অংশটা যখন আমরা অনুষ্ঠানের শেষ দিকে আলাপ করবো, নিশ্চয়ই আমাদের দর্শক অনুষ্ঠান শুনছেন, উনি ওই চিকিৎসকের যে অংশটুকু সেটা নিশ্চয়ই উপকৃত হবেন। সেই সাথে নিয়মগুলো একটু তো মানতে হবে, ওনার যে ঠান্ডা থেকে দূরে থাকা, সেটা আমরা আলাপ করছিলাম। আপনাকে প্রশ্ন করেছিলাম যে সিওপিডির আসলে কি কি আসলে পরীক্ষা নিরীক্ষা করে আপনি এই এটার শনাক্ত করতে পারেন। আমরা প্রথমে একজন দর্শক রয়েছেন অনেকক্ষণ ধরে অপেক্ষমান, আমরা তার প্রশ্নটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন, নাম এবং বয়স বলুন। আমার নাম হলো শেখ আব্দুল মান্নান। জি, আমি পাবনা মেরিল মোড় থেকে বলছিলাম। জি, মান্নান সাহেব, আপনার বয়সটা একটু যদি বলতেন। আমার বয়সটা 62 থেকে 63 বছর। জি, আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা হলো, আজ আমি পাবনা বক্ষব্যাধি হসপিটালে, আমাদের বক্ষব্যাধি স্যার ছিল ডক্টর খলিলুর রহমান। জি, তো ওনাকে আজ থেকে 14-15 বছর আগে বলছিলাম যে স্যার আমার তো শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তো উনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছিল, বললো যে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে কাগজপত্র দেখে আমাকে বললো যে বেটা মান্নান, তোমার তো অলরেডি অ্যাজমার ভাব হয়ে গেছে, অ্যাজমা ধরে গেছে। উনি অনেকগুলো ওষুধপত্র দিল, আমি খেলাম, কিন্তু খাওয়ার পরে ভালো। কিন্তু যখনই আমার এই শীতের দিন আসে, এই শীতের দিন আসলে পরে মনে করেন যে আমার শ্বাস প্রশ্বাসে সেই কষ্ট হয়। তারপরে মনে করেন যে গলার ভয়েসটা কমে যায়, নাক দিয়ে পানি বের হয়, আবার অ্যালার্জি আছে। তারপরে সারা ওই একটু ঠান্ডা পানি খাইলে পরে মনে করেন হাঁচি হয়, কাশি হয়। আমরা যদি আপনাকে একটু সাহায্য করি, সেটা হচ্ছে আপনি কি কোনো ইনহেলার নেন? যে ইনহেলার নেন, সেটা কি দিয়েছে? ইনহেলার এসব বলে কোনো কিছুই ব্যবহার করি না। আচ্ছা, কোনো ওষুধ কি দিয়েছে টানা, যে মন্টিলোকাস জাতীয় কোনো? হ্যাঁ, দিছিল, বলছিল 3 মাস। এগুলি কি এখন খাচ্ছেন? জি না, এখন ওষুধ খাই না। এই গরমের দিন আসলে আমি ওষুধ খাই না। শীতের দিনে আমার এই সারাদিনে বেশিরভাগ মনে করেন যে নাক। এখন কি কোনো ওষুধ খাচ্ছেন আপনি? যে বললাম না, এখন আর কোনো ওষুধ খান না, ইনহেলার নেন না। নাকের কোনো স্প্রে কি নেন? জি, নাকে কোনো স্প্রে নেন? না না। আচ্ছা, আপনি যে ধূমপান করেন কিনা? জি, আমি সিগারেট খাই। জি, আমরা মোটামুটি বুঝতে পারি, তবুও যদি আপনি যদি কিছু প্রশ্ন করার থাকে। আচ্ছা, ওনার শুধু কাশি হয় না শ্বাসকষ্ট হয়? নাক দিয়ে পানি বের হয়। আচ্ছা, কাশি হয় নাকি শ্বাসকষ্ট হয় আপনার? আমার কাশি হয়, হাঁচি হয়, শ্বাসকষ্ট, পানি বের হয়, শ্বাসকষ্ট। এটা কি সকালে ঘুম থেকে উঠলে রাতে ঘুমোতে যাওয়ার ওই সময় একটু বেশি হয়?
আমি সারাদিনে খুব একটা বুঝতে পারি না, কিন্তু আমার রাত্রে এই জিনিসটা একটু ফ্যানের পাতা যদি হালকাও যদি লাগে তাও নাক দিতে পানি বের হয়, হাঁচতে হয়, কাশি হয়, আর মনে করেন শ্বাস-প্রশ্বাসের কষ্ট। জি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আমাদের বিশেষজ্ঞ আপনাকে উত্তর দিবে। ধন্যবাদ। ওনার রোগটা আসলে আগের রোগীর মতোই, ওনারটাও একটা অ্যালার্জিক একটা প্রবলেম, অ্যাজমা উইথ অ্যালার্জিক রাইনাইটিস, ওনারটাও একই প্রবলেম। জি, ওনাকে যদি একটু নিয়ম কানুন এবং যদি ওষুধের যদি একটু আমরা যদি গাইডলাইন দিতে পারি। আচ্ছা, ওনার নিয়ম কানুন, সবচেয়ে বড় নিয়ম কানুন হলো ওনার ধূমপান করে, ধূমপান পরিত্যাগ করতে হবে। কারণ আরেকটা টার্ম আমরা ইউজ করি যেটাকে বলি একো, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, মানে একটা রোগীর কিন্তু অ্যাজমা এবং সিওপিডি দুইটা একসাথেই হতে পারে। ওনার আগে থেকে অ্যাজমা সমস্যা, আবার ওনার ধূমপান করে, এই জন্য ওদের ক্ষেত্রে কিন্তু একও হতে পারে। এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওনার ধূমপান পরিহার করতে হবে এবং ওনার ঠান্ডা ধুলাবালি এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠান্ডা ওয়েদার, ঠান্ডা পানি এগুলো অ্যাভয়েড করতে হবে। যখন ওনা বাইরে ধুলাবালিতে যাবে মাস্ক ইউজ করতে হবে। এবং আমাদের অ্যাজমার যেই রেগুলার যে মেডিসিন আছে যেমন ইনহেলার, ঢাকার বাইরে তো মোটামুটি শীত পড়ে গিয়েছে, সেই শীত থেকে আসলে একটু তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পোশাক পরিধান করা উচিত, সেটা একটু করতে হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আসলে নিতে হবে কিনা? অবশ্যই, এগুলারে আমরা বলি প্রিভেন্টিভ মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে স্টেরয়েড গ্রুপের মেডিসিন আছে, এগুলো আমরা সাধারণত ইনহেল ফর্মে দেই। এইটা ইনহেলার ফর্মে দেয়া যায়, আবার ক্যাপসুল ডিপিআই ফর্মে দেয়া যায়। এছাড়া মন্টেলুকাস গ্রুপের ওষুধ আছে, এটাও রেগুলার ইউজ আমরা প্রেসক্রাইব করে থাকি। ব্রঙ্কোডাইলেটর যেমন ডক্সোফাইলিন বা থিওফাইলিন এই গ্রুপের ওষুধ আমরা প্রেসক্রাইব করি। আমার মনে হয় একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা সেটা যদি সম্ভব না হয় একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে উনি নিশ্চয়ই সেই চিকিৎসাগুলো দিবেন। আমরা আলাপ করছিলাম বিরতির আগে যে পরীক্ষা নিরীক্ষা নিয়ে, কি পরীক্ষা করে আপনারা এই যে অ্যাজমার কথা তো প্রায় বলেন, আবার একটা সুন্দর আপনি টার্ম ব্যবহার করেছেন যে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ হতে পারে, এটা আসলে আপনারা কিভাবে শনাক্ত করেন? ধন্যবাদ। অ্যাজমা রোগটা ধরার জন্য আসলে খুব একটা তেমন পরীক্ষার দরকার হয় না। অ্যাজমা আমরা একটা রোগীর যদি প্রপার হিস্ট্রি নেই যে তার কোল্ড এবং কোল্ড ওয়েদারে তার এক্সপোজারে জিনিসটা বেড়ে যায় এবং তার সিজনাল একটা ভেরিয়েশন হয়, যেমন শীতকালে তার সিমটমগুলো বেশি অ্যাগ্রেভেট হয় এবং তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, এগুলা হিস্ট্রি নিয়েই কিন্তু আমরা বলে দিতে পারি যে অ্যাজমা। কিন্তু সিওপিডি এবং আরেকটা টার্ম আমি ইউজ করছি একো, এই দুইটা ডায়াগনোসিসের জন্য বা রোগ ধরার জন্য অবশ্যই আমাদের একটা পরীক্ষা করতে হবে। ফুসফুসের বিশেষ একটা কার্যকারী তার কার্যক্ষমতা কতটুকু আছে এটা দেখার জন্য একটা পরীক্ষা, যেটাকে আমরা বলি স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রি অবশ্যই দরকার সিওপিডি এবং একো এই দুইটা রোগ ধরার জন্য। এই যে স্পাইরোমেট্রি কি সব জায়গায় মোটামুটি না, এটা সব জায়গায় আসলে স্পাইরোমেট্রি হয় না। এটা টারশিয়ারি লেভেলের হসপিটাল যেমন মেডিকেল কলেজ হসপিটালে এটা অ্যাভেলেবল, জেলা পর্যায়ে এখনো স্পাইরোমেট্রি অ্যাভেলেবল হয় নাই। আচ্ছা, এছাড়া আর কি কোনো পরীক্ষা নিরীক্ষা রয়েছে কিনা এই এক্সরে বা ছাড়া? এছাড়াও এক্সরে আমরা কপ টেস্ট করতে পারি, বিভিন্ন অ্যালার্জির পরীক্ষা করতে পারি, যেমন সিরাম আইজি, এটা একটা অ্যালার্জিক পরীক্ষা। আরও বেশ কিছু সফিস্টিকেটেড পরীক্ষা আছে, ফেনো, এইসব পরীক্ষা করা যায় অ্যাজমার জন্য। আচ্ছা, এই যে অ্যাজমা এবং সিওপিডির এই চিকিৎসা তো নিশ্চয়ই দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা রয়েছে, কার্যকরী চিকিৎসা রয়েছে, চিকিৎসা নিয়ে আমরা আলাপ করব। আমরা আলাপ করছিলাম অনেকগুলো আসলে দর্শকদের প্রশ্ন থেকে বললাম যে অনেক ব্যাপক সংখ্যক রোগী আসলে অ্যাজমা এবং সিওপিডিতে আক্রান্ত, এটার চিকিৎসা কি আসলে? আসলে অ্যাজমা সিওপিডি দুটি রোগেরই অনেক অত্যাধুনিক চিকিৎসা আমাদের দেশে বিদ্যমান। আমাদের দেশে বক্ষব্যাধি বিশেষজ্ঞ যে আমরা আছি, আমরা এই ধরনের অনেক রোগী আমরা ডিল করে থাকি। তবে অ্যাজমা সিওপিডি দুইটা রোগীর ক্ষেত্রে মেইন যে পার্থক্য সেটি হলো অ্যাজমার ক্ষেত্রে আমরা প্রথমেই বলি স্টেরয়েড স্টেরয়েড স্টেরয়েড, ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট স্টেরয়েড। আমরা স্টেরয়েডটা ওরাল দেই নাই, এসব ক্ষেত্রে আমরা সাধারণত ইনহেল ফর্মে দেই। এটা ইনহেলার ফর্মে দেওয়া যেতে পারে অথবা ক্যাপসুল যেটাকে আমরা বলি ডিপিআই, এই দুই ফর্মে দেওয়া যেতে পারে। এছাড়া আমরা মন্টেলুকাস গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। এছাড়া ব্রঙ্কোডাইলেটর যেমন ডক্সোফাইলিন, থিওফাইলিন এই গ্রুপের ওষুধ ব্যবহার করা যায়। আর সিওপিডির ক্ষেত্রে মেইন যে চিকিৎসা সেটার ফার্স্ট লাইন অফ ড্রাগ হলো ব্রঙ্কোডাইলেটর। আমরা সিওপিডিতেও স্টেরয়েড দেই, তবে এটা পরে, এবং ব্রঙ্কোডাইলেটরটা আমরা সবার আগে দিয়ে থাকি। ব্রঙ্কোডাইলেটরকে আমরা বলি লাবা লামা, এই গ্রুপের ব্রঙ্কোডাইলেটর আমরা ইনহেল ফর্মে দেই, অর্থাৎ আমরা বলি শ্বাসনালীকে প্রসারিত করার জন্য তা যাতে শ্বাসকষ্ট না হয় সেজন্য ব্যবহার করেন। এই যে ইনহেলার যে আমরা বাংলা যেটা বলি যে বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়, এটা নিয়ে তো অনেকের আসলে আতঙ্ক রয়েছে, এটাতে আসলে সাইড ইফেক্ট কেমন আছে? আসলে এই শ্বাসকষ্টের সবচেয়ে মডার্ন ট্রিটমেন্ট হলো ইনহেলার,
কিন্তু আমাদের দেশে রোগীদের ইনহেলার সম্বন্ধে অনেক কুসংস্কার আছে ওদের মধ্যে। ওরা মনে করে যে ইনহেলার হইল একটা রোগের একদম লাস্ট ট্রিটমেন্ট, সর্বশেষ চিকিৎসা, ইনহেলার একবার দিলে ছাড়া যাবে না, এই রোগ ভালো হয় না। আসলে এটা সবচেয়ে বেশি দরকার। এটা কি আসলে একবার দিলে ছাড়া যাবে না? না, এই কথা আসলে ঠিক। কতদিন ধরে দিয়ে যেতে হয়? এটা আসলে রোগের এই স্টেজের উপর নির্ভর করে। যেমন ধরেন যদি কম মাত্রার অ্যাজমা হয়, যেটাকে আমরা বলি মাইল্ড অ্যাজমা, মাইল্ড, সেই ক্ষেত্রে আমরা 6 মাস ইউজ করি। যদি মডারেট হয়, মধ্যম মাত্রা, সেই ক্ষেত্রে আমরা 1 বছর ইউজ করি। আর যেটা সিভিয়ার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে লাইফ লং ইউজ করি। আচ্ছা, অর্থাৎ সিভিয়ার তো খুব কম রোগেরই হয়, বেশিরভাগ ক্ষেত্রে 6 মাস 1 বছর, হ্যাঁ 6 মাস 1 বছর। মাইল্ড টু মডারেট ক্ষেত্রে 1 থেকে 2 বছর ট্রিটমেন্ট দিলে রোগীরা ভালো থাকে। এই এমনকি কোনো ডিপেন্ডেন্সি চলে আসে যেটা একেবারে ছাড়া যাবে না, এটা অভ্যাস হয়ে যাবে, এটাকে অনেকেই জিজ্ঞেস করেন? না, এরকম ইনহেলারের ক্ষেত্রে এরকম হয় না সাধারণত। এটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা? যে ইনহেলারের সাইড ইফেক্ট আসলে এই ওষুধের ক্ষেত্রে বলতে চাই যে ইনহেল ফর্মে ওষুধের সাইড ইফেক্ট খুবই কম। কারণ আমরা একটা ওষুধ যদি ইনহেল ফর্মে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেই, এটা শুধুমাত্র আমাদের শ্বাসনালীতে গিয়ে সরাসরি কাজ করে। এটা রক্তে আমাদের অ্যাবজর্পশন, যেটাকে আমরা বলি সিস্টেমিক অ্যাবজর্পশন, এটা কিন্তু খুব কম হয়। এজন্য রক্তে মিশে যায় না, এটা রক্তে খুব কম মিশে। ইনহেল ফর্মের ওষুধগুলো কিন্তু সিস্টেমিক সাইড ইফেক্ট খুবই কম হয় এবং খুব দ্রুত কাজ করে মুখে খাওয়ার ওষুধের চেয়ে। এই যে বিভিন্ন ধরনের ওষুধ তো আসলে রয়েছে এবং ওষুধগুলো অনেক ক্ষেত্রে কার্যকরী, কিন্তু না হওয়ার জন্য বা প্রতিরোধের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে? প্রতিরোধের জন্য অ্যাজমার ক্ষেত্রে আসলে আমাদের ধুলাবালি, কোল্ড এবং ডাস্ট ওয়েদার এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আর সিওপিডির ক্ষেত্রে সবচেয়ে যেই মেইন রিস্ক ফ্যাক্টর, আমাদের স্মোকিং অ্যাভয়েড করতে হবে। আমরা যদি স্মোকিং অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু অনেক সিওপিডি আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এই অ্যাজমা সিওপিডি দুইটার ক্ষেত্রে প্রিভেন্টিং একটা মেডিসিন আমরা দিয়ে থাকি, যেটাকে বলে ভ্যাকসিনেশন। যেমন দুইটার ক্ষেত্রে আমরা সাধারণত 2 ধরনের ভ্যাকসিনেশন দিয়ে থাকি, একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন আর একটা নিউমোকক্কাল ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রতি বছর আমরা দিয়ে থাকি, প্রতি বছরে একটা। আর নিউমোনিয়ার ভ্যাকসিন আমরা 5 বছর অন্তর দিতে পারি, অথবা লাইফ লং ও নিউমোনিয়া ভ্যাকসিন দিতে হবে। এটা আসলে যাদের ডিজিজ লাং, যেমন দ্বারা অ্যাজমা, সিওপিডি বা অন্য কোনো দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে সাধারণত আমরা ভ্যাকসিনটা অ্যাডভাইস করে থাকি। অথচ এই নিয়মগুলো মানলে বা এই যে আপনি ভ্যাকসিন দিলে অনেক ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ করা যায়। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মশিউর রহমান সুজন, আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, শ্বাসকষ্ট আমাদের কাছে আতঙ্কের নাম। আমরা করোনার সময় দেখেছি শ্বাসকষ্টে রোগীরা ভুগতে, কিন্তু এখন সিএবিটি, অ্যাজমা এগুলিতেও শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মানতে হবে। প্রথম কথা হচ্ছে ধূমপান পরিহার করতে হবে, এবং আমাদের পরিবারের কেউ যদি ধূমপান করে তাকেও বিরত রাখতে হবে। কারণ পরোক্ষ ধূমপানের কথা বললেন, সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এখন আমাদের শহরাঞ্চলগুলোতে ধুলাবালি বেড়ে চলেছে, সুতরাং ধুলাবালি এড়িয়ে চলার জন্য মাস্ক যদি আমরা ব্যবহার করতে পারি, যখন আমরা বাসায় যাব বাইরে থেকে, তখন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ছোট শিশুদের বুকের দুধ যদি নিশ্চিত করতে পারি, এবং উনি বলেছেন যে পুষ্টিকর খাবার, সেটা যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো। আমরা সবাই সুস্থ থাকি, কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।